অস্ত্রের মুখে মরিয়ম আক্তার ইকোকে বিয়েই নয় ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে জীবন বিষিয়ে তোলার অভিযোগ করেছেন। উনি একজন মিথ্যা একটা দিয়ে চলে গেল। উনার গাড়িতে উনি আমাকে নিয়ে অস্ত্র ঠেকায় মারপিট করছে। এই যে দেখেন আমার এখনো দাগ আছে, এই যে দেখেন এখানে সবাই সাক্ষী। আমার এখানে গলায় ঠেকাইছে, আমার ব্যাগ ট্যাগ সব সহ নিয়ে চলে গেছে উনি। মরিয়ম আক্তার ইকো একজন স্বঘোষিত সাংবাদিক তথা সেলিব্রিটি। যদিও এর কোনোটিই তিনি নন, তিনি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সংবাদ পাঠিকা। তবে এই পেশাগত পরিচয়ের আড়ালে রয়েছে এক ভয়ঙ্কর চরিত্র, যা কোনো নাটকের চিত্রনাট্যকেও হার মানাবে। মরিয়ম আক্তার ইকো প্রথমবারের মতো সংবাদ শিরোনামে উঠে আসে 2018 সালে। বহুল আলোচিত ডিআইজি মিজান কেসের মুখ্য চরিত্র ছিল এই মরিয়ম আক্তার ইকো। ইকো অভিযোগ করেন সাবেক ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার মিজানুর রহমান তাকে তার নিজ বাসা থেকে উঠিয়ে নিয়ে আসেন। বেইলি রোডে ডিআইজি মিজান তার নিজ বাসায় এক প্রকার ধর্ষণ করেন মরিয়মকে, পরে জোর করে বিয়ে করেন তাকে। সংবাদ মাধ্যমে চাকরির পূর্বে মরিয়ম আক্তার ইকো একটি সরকারি ব্যাংকে কর্মরত ছিলেন। মরিয়মের দাবি, বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে সংবাদ উপস্থাপিকার চাকরির সুপারিশের জন্য তার এক বন্ধু তাকে ডিআইজি মিজানের সঙ্গে পরিচয় করিয়ে দেন। নিশ্চিত সরকারি চাকরি ছেড়ে বেসরকারি টিভি চ্যানেলের সংবাদ পাঠিকার মতো পেশা বেছে নেওয়ার এই সিদ্ধান্ত যথেষ্টই সন্দেহজনক। মরিয়মের দাবি, পরিচয়ের পর ডিআইজি মিজানের সঙ্গে নিয়মিত ফোনে কথা হতে থাকে তার। এরপর একসময় মিজান তাকে ফোনে অশোভন ইঙ্গিত দিতে থাকেন, বোঝাতে চান তার স্ত্রী বিদেশে থাকেন, তাকে নিয়ে তিনি আর সংসার করবেন না, ইকোকে তার খুব পছন্দ ইত্যাদি। আমি ইন্টারেস্ট ছিলাম না, আমি জানতামও না, কারণ সে তো আমার কোনো সাবজেক্টে ছিল না। কিন্তু সে বলতো, যখনই সে আমাকে এই ধরনের ডিস্টার্ব তখন বলতো যে তার ওয়াইফ সাথে তার কোনো নাই, ইন্টিমেসি নাই, সে সেপারেশন, সে একটা বিয়ে করতে চায়, তার একটা মেয়ে সন্তান দরকার, এবং তার ওয়াইফ অনেক সিক, বাংলাদেশে থাকে না, কানাডায় থাকে। দ্যাট টাইম সম্ভবত তার ওয়াইফ কানাডাতেই ছিল, সে বাংলাদেশে প্রেজেন্ট ছিল না। এরপরে সে এই সুযোগটা হতে নিতে পারে যে তার ওয়াইফ বাইরে আছে, সে একা ছিল, হয়তো এই সুযোগটা সে নিতে পারে। সেইটার শিকার তো আমি হতে পারি না। সে আমাকে কেন টার্গেট করলো? ঠিক আছে, আমাকে টার্গেট করেছে, তার হয়তো এটাই পেশা। কিন্তু এর মধ্যে কানাডা প্রবাসী এক ব্যক্তির সঙ্গে ইকোর বিয়ে প্রায় ঠিকঠাক হয়ে যায়। টেলিফোনে আড়ি পেতে যার আদ্যপন্ত জানতে পারেন অতিরিক্ত পুলিশ কমিশনার মিজান। এরপর ক্ষমা চাওয়ার কথা বলে ইকোকে তাদের পান্থপথের বাসা থেকে একরকম কৌশলে তার গাড়িতে তুলে জোরপূর্বক 300 ফিট এলাকায় নিয়ে যান মিজান। সেখানে মারধর করে রাতে ইকোকে তার বেইলি রোডের বাসায় নিয়ে আসেন। সেখানে তাকে সুস্থ করার কথা বলে ওষুধ খাইয়ে অজ্ঞান করে ফেলেন। মরিয়ম ইকো পরদিন দুপুর 12টার দিকে ঘুম থেকে জেগে দেখতে পান তার পরনে অতিরিক্ত পুলিশ কমিশনারের স্লিপিং ড্রেস এবং তিনি তার বেডরুমে। মরিয়মের দাবি, নিজেকে এই অবস্থায় আবিষ্কার করে তিনি নিশ্চিত হন ডিআইজি মিজান তাকে অচেতন অবস্থায় ধর্ষণ করেছে। এরপর তিনি আত্মহত্যা করতে উদ্যত হন। এ সময় খবর পেয়ে ডিএমপি কার্যালয় থেকে ছুটে আসেন মিজানুর রহমান। ইকোকে শান্ত করার চেষ্টা করেন, আশ্বাস দেন তাকে দ্রুত তার বাসায় রেখে আসবেন। ইকোর প্রশ্ন মুখে তিনি আগের রাতে ড্রেস খুলে ফেলাসহ খারাপ আচরণের জন্য ক্ষমা চান, কিন্তু তাকে শান্ত না করতে পেরে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলেন। এভাবে 14 থেকে 17 জুলাই পর্যন্ত 3 দিন ইকোকে বাসায় আটকে রাখেন তিনি। ইকো আরও দাবি করেন, তার বাড়িতে খবর দেওয়া হলে বগুড়া থেকে তার মা পারভিন আক্তার ওরফে কুইন তালুকদার 17 জুলাই সন্ধ্যায় ডিআইজির বেইলি রোডের বাসায় উপস্থিত হন। মেয়েকে কেন এভাবে আটকে রাখা হয়েছে জানতে চাইলে ডিআইজি মিজান ধমক দিয়ে বসিয়ে রাখেন। এরপর বলেন, এখান থেকে মুক্তির একটাই পথ আছে, তা হলো আপনার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিতে হবে। এতে মা মেয়ে কেউ রাজি না হলে টেবিলে ব্যক্তিগত পিস্তল রেখে মা মেয়েকে হত্যার হুমকি দেওয়া হয়। অনেক বাকবিতর্কের এক পর্যায়ে 50 লক্ষ টাকা কাবিননামায় মেয়েকে তার কাছে বিয়ে দিতে বাধ্য করা হয়। বিয়ের পর ওই রাতে মা মেয়েকে ছেড়ে দেওয়া হয়। আমার নাম্বার মানে সে মনে মনে চিন্তা করছে যে ঠিক আছে আমি দেখি না, বা সে হয়তো আমাকে একটা নিয়ে পজিটিভ ধারণায় ছিল। আমি যখন তাকে রেসপন্স করছিলাম না, তখন তার ভিতরে একটা ক্ষোভে পরিণত হয়ে গেল যে ডিআইজি মিজানকে ইগনোর করার মতো মেয়ে কে আছে ইন দিস সিটি। সকালে ঘুম থেকে উঠে দেখতে পাই যে আমার ড্রেসটা, আমার সালোয়ার কামিজ পরা ছিল না, আমার পরনে ছিল ডিআইজি মিজানের স্লিপিং ড্রেস। এরপরে এটা বোঝার পরে যখন আমি সুইসাইড করার মতো একটা অ্যাটেম্প নেই, বাট দরজা লক করা ছিল, তার 2টা লোক ছিল, গিয়াস এবং জাহাঙ্গীর।
ওদেরকে দেখে আমি আরো ভয় পেয়ে যাই। দেন আমি বলছি ওকে আমাকে হয় এখান থেকে বের করতে হবে, নয় আমি সুইসাইড করব। এই ধরনের একটা অ্যাটেম্পে যখন যাই তখন তারা বাধ্য হয়ে ওনার লোককে মানে ডিআইজি মিজান আবার আসার পরে আম্মুকে ফোন করে যদি মেয়েকে সেভ করতে চান দেন মেয়েকে আমার সাথে এখনই বিয়ে দিবেন, আপনি যেখানেই থাকেন আপনি চলে আসেন। আমরা যখন দেখলাম যে আমরা মা মেয়ে দুজনেই তার ফ্ল্যাটের মধ্যে বন্দি হয়ে গেছি, এখন তো তাকে কুল করা ছাড়া আমাদের কোনো ওয়ে নেই। তখন আমি বললাম যে হ্যাঁ তো হোয়াট ইউ ওয়ান্ট, বলছে যে ওকে বিয়ে করতে চান। তখন আমি ইনস্ট্যান্ট বললাম ঠিক আছে বিয়ে করতে চান তো আপনি কাবিন দিবেন এখন। ডিআইজি মিজানের বিরুদ্ধে ইকোর এইসব অভিযোগে বিভিন্ন অসঙ্গতি পরিলক্ষিত হয়। ইকো দাবি করেন তিনি জানতেন না ডিআইজি মিজান বিবাহিত। প্রথম স্ত্রীর কথা গোপন করে তিনি তাকে জোরপূর্বক জিম্মি করে বিয়ে করেছেন। অথচ ইকো নিজেই আবার বলেছেন মিজানের সঙ্গে পরিচয়ের শুরুতেই তিনি জানান তার স্ত্রী বিদেশে অবস্থান করছেন এবং তিনি আর তার স্ত্রীর সঙ্গে সংসার করতে ইচ্ছুক নন। ইকোর দাবি মতে ডিআইজি মিজান তাকে অচেতন করে ধর্ষণ করে। এমন একটি গুরুতর অপরাধ ঘটার পরও কেন তিনি তখন ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করলেন না, বরং পরবর্তীতে মামলা করলেন স্ত্রীর স্বীকৃতির অধিকার চেয়ে, তাও আবার ফেসবুকে ছবি পোস্ট করে ব্ল্যাকমেলের মাধ্যমে। ইকোর দাবি 4 মাস লালমাটিয়ার একটা ভাড়া বাসায় সংসার করেছে তারা দুজন। এরপর ইকো তার ফেসবুক প্রোফাইলে ডিআইজি মিজানের ছবি পোস্ট করলে ক্ষিপ্ত হন মিজান। মিজান তাকে এই সম্পর্ক গোপন রাখতে বলে, কিন্তু ইকো তাতে রাজি ছিল না। ফলে ইকোকে মারধর ও হুমকি প্রদান করে ডিআইজি মিজান। এ সবই ছিল মরিয়ম আক্তার ইকোর অভিযোগ। তবে এসব অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করেন ডিআইজি মিজান। ইকোর সঙ্গে তার কোনো বৈবাহিক সম্পর্ক নেই বলে সাফ জানান মিজান। ইকোর বিরুদ্ধে 50 লক্ষ টাকার কাবিননামা জালিয়াতির অভিযোগ করেন মগবাজারের কাজী মাওলানা মোহাম্মদ সালিম রেজা। এছাড়া বেইলি রোডে বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের দায়ে ইকোর বিরুদ্ধে মামলা করে বাড়ির মালিক আসিফ আরেফিন। বিয়ের মধ্যে তো 3-4 সাক্ষী ছিল, ওদেরকে নিয়ে আসেন বলে যে এই লোকটা আমার বিয়েটা পড়াইছে। তো ওই এলাকায় তো আমার নাম ওখানে বিয়ে পড়াতে যাবো কি জন্য? মরিয়ম আক্তার ইকো উনি বিভিন্নভাবে আমার হুমকি তুমকি দিচ্ছে, নাহলে আপনাকে খবর আসছে আপনি উঠে নিয়ে যাবো, আপনাকে এই করবো, অনেকভাবে আমাকে বিভিন্নভাবে পেরেশানি করছে। এবং সে এক পর্যায়ে আমাকে বলছে যে তোর পৃথিবীতে কেউ বাঁচাতে পারবে না। মামলা হলেও স্ত্রীর স্বীকৃতি ও মোটা অঙ্কের অর্থের দাবিতে ইকো একের পর এক নিজের ফেসবুক প্রোফাইলে বিভিন্ন ছবি শেয়ার করে ব্ল্যাকমেল করতে থাকে ডিআইজি মিজানকে। একদিকে ডিআইজি মিজানকে নিজের স্বামী হিসাবে দাবি করতে থাকেন, অন্যদিকে নিজেই আরেকটা বিয়ে করেন মরিয়ম ইকো। এক পর্যায়ে ধৈর্য হারিয়ে ফোনে ইকোকে হুমকি ও গালাগালি করে বসেন মিজান, আর এরই যেন অপেক্ষায় ছিলেন ইকো। মরিয়ম ইকো সমস্ত কল রেকর্ড মিডিয়ার হাতে তুলে দেয়। নিজে ভিকটিম রোল প্লে করে ইনোসেন্ট সেজে কান্নাকাটি করেন, যা লুফে নেয় মিডিয়া হাউসগুলি। শীর্ষ পুলিশ কর্মকর্তার নারী কেলেঙ্কারির মতো চটকদার লোভনীয় সংবাদ আর কেই বা হাতছাড়া করতে চায়। মিডিয়া ট্রায়ালে দোষী সাব্যস্ত হন ডিআইজি মিজান, যেখানে বিনা বিচারে ইকোর সকল অভিযোগকে সত্য বলে চিহ্নিত করে ডিআইজি মিজানকে কালপ্রিট সাব্যস্ত করা হয়। মরিয়ম আক্তার ইকোর মা কুইন তালুকদার বগুড়ার কৃষক লীগের মহিলা শাখার ভাইস প্রেসিডেন্ট। ইকো নিজেও কৃষক লীগের নেত্রী। পলিটিক্যাল পরিচয়কে কাজে লাগিয়ে ইকোর মা কুইন তালুকদার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শীর্ষস্থানীয় কর্তা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেন। ডিআইজি মিজানকে প্রথমে প্রত্যাহার করা হয়, পরবর্তীতে দুর্নীতির মামলায় জড়িয়ে তাকে চাকরিচ্যুত ও 14 বছরের সাজা দেওয়া হয়। ডিআইজি মিজান জেলে যাওয়ার পর আরও বেপরোয়া হয়ে ওঠে মরিয়ম আক্তার ইকো। সংবাদ মাধ্যমকে হাতিয়ার করে হানি ট্র্যাপ ও ব্ল্যাকমেলিংকেই নিজের প্রধান পেশায় পরিণত করেছেন তিনি। প্রভাবশালী সরকারি কর্মকর্তারা তার প্রধান টার্গেট। হানি ট্র্যাপে ফেলে ব্ল্যাকমেল করে সর্বস্ব লুটে নেওয়ার ক্ষেত্রে তার প্রধান অস্ত্র গণমাধ্যম। নিজেকে গণমাধ্যম কর্মী দাবি করলেও তিনি যে বেসরকারি টেলিভিশন চ্যানেলের সংবাদ উপস্থাপিকার চাকরি করেন, সেই এশিয়ান টিভি থেকেও হয়েছেন বিতাড়িত। সেখানেও এশিয়ান টিভির শীর্ষ কর্মকর্তাকে হানি ট্র্যাপে ফেলে ঘরে বসে প্রতি মাসে 3 লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন, যা আবার সগর্বে শেয়ার করছেন নিজের ফেসবুক অ্যাকাউন্টে। তো এই হচ্ছে স্যালারি, আমার কিছু অংশ স্যালারি চলে আসছে মাসের 1 তারিখে, আলহামদুলিল্লাহ। আমি বলতে চাই আমার যারা কলিগ আছেন, যারা আমাকে জেলাস করেন, হিংসা করেন, দেখেন একটু যে আমি বাসায় থাকলেও ছুটিতে থাকলেও আমার স্যালারি অন টাইম চলে আসবে, বিকজ মারিয়াম ইকো 1 পিস। মারিয়াম ইকোর রিপ্লেস কখনো
কোনোদিন এই প্রতিষ্ঠানে এই চ্যানেলে হবে না। সো আপনারা বৃথা আমার সাথে যে চেষ্টাগুলো করেন এগুলো বৃথা। সামান্য সংবাদ পাঠিকার মতো পদে চাকরি করে মরিয়ম ইকো থাকেন গুলশানের বিলাসবহুল ফ্ল্যাটে। ফ্ল্যাটটি দামি আসবাবে ঠাসা, ব্যবহার করেন আইফোনের লেটেস্ট এডিশন, সঙ্গে নিয়ে ঘোরেন নিজস্ব বডিগার্ড, চড়েন দামি গাড়ি। আওয়ামী ঘনিষ্ঠ মরিয়ম আক্তার ইকোর বিরুদ্ধে জুলাইয়ে ছাত্র জনতার উপর হামলার অভিযোগ রয়েছে। শাকিল হাওলাদারের করা মামলার অন্যতম অভিযুক্ত এই কৃষক লীগের নেত্রী। সরকার বদলের পর নিজের ভুল বদলের চেষ্টায় আছেন এই হানি ট্র্যাপার নারী। বগুড়ার মেয়ে পরিচয় দিয়ে বিএনপি তথা প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘনিষ্ঠ দেখাতে মরিয়া তিনি। তাই বিনা নিমন্ত্রণে সেজেগুজে হাজির হয়েছেন মন্ত্রীর ছেলের বিয়ের অনুষ্ঠানে। উদ্দেশ্য নেতাদের সঙ্গে তোলা ছবি ব্ল্যাকমেইলিংয়ে কাজে লাগানো। বর্তমানে মরিয়ম আক্তার ইকোর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ৩০ লক্ষ টাকা চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলিংয়ের মামলা, যা পিবিআই-এর তদন্তাধীন। এছাড়া অনলাইনে হেনস্থার অভিযোগে সাইবার ট্রাইব্যুনালে মামলা রয়েছে ইকোর বিরুদ্ধে। রয়েছে মহানগর কোর্টে হুমকির মামলা, যা কোতোয়ালি থানার তদন্তাধীন। এত সব মামলা মাথায় নিয়েও মরিয়ম আক্তার ইকো তার ফেসবুক প্রোফাইল ব্যবহার করে নিয়মিত বিভিন্ন মানুষের বিরুদ্ধে হুমকি, গালিগালাজ ও প্রোপাগান্ডা ছড়িয়ে চলেছে। ভুইফোড় কিছু মিডিয়াকে ব্যবহার করে মন গড়া সংবাদ প্রচার করে ব্ল্যাকমেইল করে চলেছে। সঙ্গে ফলোয়ার বাড়াতে তৈরি করছে অশ্লীল সব রিলস। রিজন একটা, আমাকে দামাইতে পারে না, আমাকে তাদের বসে নিতে পারে না, গ্রিপে নিতে পারছে না, যে জন্য একটা বলদ মার্কা লোককে আমার পিছনে লাগাই দিছে। এই লোকটাকে দিয়ে, যেহেতু আমি পাবলিক ফেস, আমি সেলিব্রিটি, আমাকে চিনে জানে, ওই লোকটাকে দিয়ে আমাকে হ্যারেস করার চেষ্টা করতেছে। কি অবস্থা! আর লোকটাও গাধার বাচ্চা এগুলো করতেছে। এর পিছনে তো বেশ কিছু মানুষ আছে। আমিও তো মামলাবাজ না, এদের বাস্টারদের মতো, কুকুরের বাচ্চাদের মতো তো মামলাবাজ না, এটা তো মামলাবাজ। মরিয়ম আক্তার ইকোর মতো নারীদের কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছে গণমাধ্যমের নিরপেক্ষ নীতি, প্রশ্নবিদ্ধ হচ্ছে নারীর নারী সত্তা, যারা লিঙ্গ ও পেশাকে ব্যবহার করে অপরাধ করে চলেছে প্রকাশ্যে, নীরবে, নিভৃতে, নিঃসংকোচে।